গণিত মাইক্রোসফট এক্সেলের কাজ হলো মাইক্রোসফট এক্সেলের কাজ হলো হিসাব নিকেশ করা। তার মানে কি, হিসাব নিকেশ বলতেই তো আমরা ক্যালকুলেশনের কাজগুলো বুঝি, কি বলেন? জি সুতরাং এই গণিত সূত্রগুলো যদি আমরা না বুঝি তবে আমাদের কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে ফর্মুলা যত সহজ করা যায় আমি তত সহজ করে আপনাদেরকে শেখাবো, কিন্তু আপনাদের প্রেজেন্ট থাকতে হবে, ইনশাআল্লাহ। বুঝতে হবে। যদি না বুঝেন আবার জিজ্ঞেস করবেন, পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন। মাইক্রোসফট এক্সেলের ক্লাসটাকে বারবার দেখতে হয়। যদি বারবার না দেখেন তাহলে কিন্তু আপনার এটা ব্রেন ধরবে না। আপনার কাজ হলো ব্রেন আয়ত্ত করা। সূত্রগুলো যখন ব্রেন আয়ত্ত করবেন তখন আপনার জন্য এটা পানি মনে হবে, পানি, আর কিছুই না, সম্পূর্ণ পানি মনে হবে। মনে করবেন যে এটা কোনো ব্যাপারই না। কিন্তু যদি না বুঝেন তাহলে তো মনে রাখবেন যে এটার আকাশ ভেঙে আসবে আপনার মাথার উপর। মাইক্রোসফট এক্সেলের কাজ হলো হিসাব নিকাশ করা। আপনার নানাবিধ তথ্যগুলো খুব সহজে আপনি এটাতে ইনপুট করতে পারবেন, এবং অনেক লোকবলের কাজ এবং অনেক সময়ের কাজ স্বল্প সংখ্যক সময়ে কাজটা নির্ভুলভাবে সমাধান করতে পারবেন। এটা হলো মাইক্রোসফট এক্সেলের কাজ। যেমন একজন ব্যক্তি লাগাতার 24 ঘন্টায় কাজ করে এভাবে যদি সে 100 বছর কোনো বিষয়ের উপর যোগ ফল টেনে যায়, গুণন টেনে যায়, ভাগ টেনে যায়, এভাবে মাইনাস করে যায়, সে যে পরিমাণ কাজ আউটপুট দিতে পারবে সেই পরিমাণ 100 বছর যাবত সে কাজ করে যে পরিমাণ কাজ আউটপুট দিতে পারবে ওই পরিমাণ কাজ কম্পিউটার মাত্র 2 থেকে 3 মিনিটে করে দিতে পারবে। এইটাই হলো মাইক্রোসফট এক্সেলের বিশেষত্ব। মাইক্রোসফট এক্সেল খুব অল্প সময়ে অল্প জনবলে বহু সময়ের কাজগুলোকে সমাধান করতে পারে। ওই লোকটার কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ভুল হওয়ার সম্ভাবনা নেই যদি সঠিক ফর্মুলা ব্যবহার করেন। যদি সঠিক ফর্মুলা ব্যবহার করেন তবেই এটা করা সম্ভব। এটা হলো মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। মাইক্রোসফট এক্সেলের কাজ কি, এটাই মাইক্রোসফট এক্সেলের কাজ। এবার আসেন মাইক্রোসফট এক্সেলটা ওপেন করবেন কিভাবে। মাইক্রোসফট এক্সেল ওপেন করার সিস্টেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, কেননা মাইক্রোসফট কর্পোরেশন, আপনাদেরকে বলেছিলাম মাইক্রোসফট কর্পোরেশনের অফিস অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড, এবং হিসাব নিকেশের অ্যাকাউন্টসের কাজগুলো করার জন্য মাইক্রোসফট এক্সেল। এগুলো সব মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি। আর মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতার নাম হলো বিল গেটস। মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতার নাম হলো বিল গেটস। এটা একটা সফটওয়্যার কোম্পানি। সেই সফটওয়্যার কোম্পানিরই একটা ওয়ার্ড প্রোগ্রাম, একটা এক্সেল প্রোগ্রাম, একটা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম, এগুলো সম্পূর্ণ তাদের তৈরি। এক একটা কাজ। একটার কাজ হলো অ্যাপ্লিকেশন জাতীয় কাজগুলো করে, আরেকটা কাজ হলো হিসাব নিকাশ করে, আরেকটা কাজ হলো প্রেজেন্টেশন তৈরি করে। এগুলো এক একটা সফটওয়্যারের এক একটা কাজ। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড যেখান থেকে বের করেছিলাম, যেভাবে আমরা এনেছি, ওপেন করেছি, ঠিক সেভাবে আমরা আনতে পারবো বা ওপেন করতে পারবো। আমরা দুটি সিস্টেমে কিন্তু মাইক্রোসফট এক্সেলটা ওপেন করার সিস্টেম শিখেছিলাম। একটা সিস্টেম ছিল ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেলে চলে যাব, মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। সেখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল ডেস্কটপে তৈরি হয়ে যাবে। সেখানে সে একটা অটোমেটিকলি নাম দেওয়া আছে, নামটা কেটে দিয়ে আমরা নতুন একটা নাম বসিয়ে দেব। যেমন আমরা এখানে বসালাম ফার্স্ট ক্লাস।
এরপর খালি জায়গায় ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব, ফলে আমার একটা ফার্স্ট ক্লাস নামে 1 ক্লাস নামে একটা কি হয়ে গেছে, মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে। এটা হলো একটা সিস্টেম। একটা সিস্টেম হলো ভিতর থেকে প্রোগ্রাম থেকে ওপেন করা। এর জন্য আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে। এরপর আমাদের নিচের দিকে যখন যাব সেখানে গিয়ে আমরা মাইক্রোসফট অফিসের একটা ফোল্ডার পাবো। মাইক্রোসফট অফিসের ফোল্ডারে ক্লিক করে সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এ ক্লিক করব, ফলে আমার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এই দুটি সিস্টেমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করা যাবে, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করা যাবে। আমরা বলেছিলাম কিন্তু আপনাকে, বারবার বলেছি সর্বশেষ ক্লাসগুলোতে, বারবার বলেছিলাম যে যারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে ভালোভাবে শিখেছে তারা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইন সবকিছুই তারা খুব সহজে বুঝতে পারবে এবং খুব সহজেই কাজ করতে পারবে। তাদের আর কোনো পেরেশানি ভুগতে হবে না। এর একটা এক্সাম্পল দিই, যখন কিতাব জামাতে কেউ পড়াশোনা করে তখন তার বুঝ ক্ষমতা আর যখন হেফজখানা থেকে একজন স্টুডেন্ট কিতাব জামাত আসে তার বুঝ ক্ষমতার মধ্যে তো তফাৎ থাকে। কেননা আমাদের কিতাব জামাতের সকল বইগুলোতে, সকল বই বলতে প্রতিটা ক্লাসের আমাদের একটা সাবজেক্ট থাকে কোরআনের, অথবা আনুষঙ্গিক যে সকল বইগুলো আমরা পড়ি তা কোরআনকে বিশ্লেষণ করেই পড়ি আমরা। আমাদের বইগুলো তৈরি হয় ওভাবে। তাহলে সারাটা এই 12-14 বছর পড়াশোনা হয় সবকিছু কিন্তু কোরআনকে নিয়ে। এই কোরআন যখন তার কাছে মুখস্থ থাকে তার আলাদা একটা শক্তি থাকে তার কাছে, অর্থাৎ এই কোরআনের আয়াত বুঝ ক্ষমতা, আয়াতটা সে জানে, এখন বুঝ ক্ষমতার জন্য তাকে তাফসিরটা অন্বেষণ করতে হয়। অন্বেষণ যখন করে তখন তার বুঝ ক্ষমতাটা সে খুব সহজে আয়ত্ত করতে পারে, যেটা একজন সাধারণ গায়রা হাফেজ করতে পারে না। ঠিক আমাদের অবস্থাটা ঠিক এমনই। মাইক্রোসফট ওয়ার্ডটাকে যারা ভালোভাবে আয়ত্ত করবে তারা এই প্রোগ্রামগুলো খুব সহজে বুঝতে পারবে, কেননা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামগুলোরই কমান্ডগুলো সকল প্রোগ্রামগুলোতে আছে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে আমরা ওপেন করলাম। যে কোনো প্রোগ্রাম যখন আমরা ওপেন করি তখন আমাদের ফার্স্ট কাজ হয় আমাদের ওই সফটওয়্যার সম্পর্কে, তার স্ক্রিন যে আছে স্ক্রিন সম্পর্কে আমরা একটু ধারণা নিই, তবে আমাদের কাজ করাটা আমাদের জন্য সহজ হয়। সবার উপরে দেখেন বুক 1 মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম লেখা, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এখানে লেখা ছিল মাইক্রোসফট এক্সেল, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এখানে লেখা ছিল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এই যে আমাদের এখানে বুক 1 আসছে তার মানে অটোমেটিকলি একটা নাম আসছে। এটা কোথায় আসছে? টাইটেল বারে। তার মানে সবার উপরে যে লাইনটা দেখা যাবে সেই লাইনটার নাম হলো টাইটেল বার। টাইটেল বারের নিচে যে শব্দওয়ালা লাইনগুলো আছে সেগুলোকে বলা হয় মেনু বার। মেনু বারের নিচে যে কমান্ডগুলো লাইনগুলো আছে সেগুলোকে টুলবারও বলা হয়, আবার রিবন বারও বলা হয়। রিবন বারের নিচে সাদা ঘর একটা লাইন আছে, এটার নাম হলো ফর্মুলা বার। ফর্মুলা বারের ডান পাশে পাবেন স্ক্রল বার। স্ক্রল বার দুই ধরনের হয়, হরিজন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার নিচে পাবেন স্ট্যাটাস বার এবং সবার নিচে পাবেন স্টার্টআপ বার। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন পরিচিতির শিরোনাম, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডও শিখেছিলাম। মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল বার কি আছে? ডান পাশে ক্লোজ বাটন, বাম পাশে রিস্টোর ডাউন, যেটা মাধ্যমে ফাইলটাকে ছোট বড় করতে পারবো, এবং টাইটেল বারে ধরে এভাবে মাউসের মাধ্যমে ফাইলটাকে মুভমেন্ট করতে পারবো। যখন আমরা টাইটেল বারের মধ্যে ডাবল ক্লিক করব তখন আমার ফাইলটা বড় হয়ে যাবে। আর যদি ফাইলটাকে ছোট করে আমার এই হাইড করে রাখতে চাই স্টার্টআপ বারে, সেই ক্ষেত্রে আমরা মিনিমাইজ করব। যখনই আমরা মিনিমাইজ ক্লিক করব তখন আমার ফাইলটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে কোথায় থাকবে? স্টার্টআপ বারে থাকবে। যখনই আমাদের মাউসটাকে স্টার্টআপ বারে নিয়ে যাব সেখানে ফাইলগুলো শো করবে, আমরা সেখান থেকে ফাইলের উপর ক্লিক করলেই ফাইলটা ওপেন হয়ে যাবে। টাইটেল বারের উপরে প্রথম উপরে পাবো আমরা মিডল পর্যায়ে
সেখানে পাবো আমরা ফাইলটা কি কোন প্রোগ্রামে আছে এবং কি নামে আছে। এ হলো টাইটেল বারের পরিচিতি। মেনু বারের কাজ কি? মেনু বারের কাজ হলো আমাদের যে সকল কাজগুলো সাজাতে হয়, ওই সাজানো কমান্ডগুলো বিভিন্ন মেনুতে ভাগ করা আছে। যখন আমরা যে মেনুতে ক্লিক করব সেই মেনুর কমান্ডগুলো রিবন বারে শো করবে। এটা হলো রিবন বারের কাজ। যখন যে মেনুতে ক্লিক করব সেই মেনুর কাজগুলো কমান্ডগুলো রিবন বারে শো করবে। ফর্মুলা বারের কাজ কি? ফর্মুলা বারের কাজ হলো বিশাল। অর্থাৎ যেহেতু আমরা হিসাব নিকাশের কাজ করব, ওই হিসাব নিকাশের মধ্যে আমরা কোন সূত্র ব্যবহার করছি সেই সূত্রটা ফর্মুলা বারে দেখাবে। স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, যেটা মাধ্যমে আমরা আমাদের পেজের উপরে নিচে যেতে পারবো, এবং হরিজন্টাল স্ক্রল বার মাধ্যমে পেজের ডানে বামে যেতে পারবো। স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার নিচে পাবেন জুম। এই জুম ইন আউট যদি আপনি করেন তাহলে আপনার এই পেজ এবং লেখাগুলোকে বড় ছোট হবে। অর্থাৎ আপনার লেখা এবং পেজগুলোকে বড় ছোট করে আপনাকে দেখাবে। তার বাম পাশে পাবেন পেজ মোড, অর্থাৎ এটার মোড আছে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্রোগ্রামে শিখেছিলাম। এবং বাম পাশে দেখাবে আমাদের কখন কোন প্রোগ্রাম আছে, কোন সেলে আছে, এর একটা হিসাব আমাদের এখানে দেখাবে। আর স্টার্টআপ বারের কাজ কি? ঘড়ির টাইম, বিজয় এবং যে সকল সফটওয়্যার গুলো ওপেন করা আছে ওই সকল সফটওয়্যার ফাইলগুলো আমাদের স্টার্টআপ বারে জমা থাকবে। এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা পরিচিতি, মাইক্রোসফট এক্সেলের একটা পরিচিতি। এখন আসেন অতিরিক্ত একটা কাজ আছে, সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই পেজটাকে বলেছিলাম ডকুমেন্ট, কিন্তু মাইক্রোসফট এক্সেলে এসে এটার নাম পরিবর্তন হয়ে যায়। তখন এটার নাম হয়ে যায় শীট অথবা ওয়ার্কশিট। এটাকে শীট বলা হয় বা ওয়ার্কশিট বলা হয়। অর্থাৎ এটা একটা শীটের মতো, ছোট ছোট ঘর আছে, উপরে কলামের মার্ক আছে, বাম পাশে রোর মার্ক আছে। যদিও বা আমরা টেবিলটা শিখেছিলাম অনেকটা টেবিলের মতো, কিন্তু প্রতিটা টেবিলের ঘরগুলোকে একটা একটা পাওয়ার আছে। যদিও বা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে টেবিলে আমরা এক ঘর থেকে আরেক ঘরে কোনো হিসাব বের করতে পারি না, কিন্তু মাইক্রোসফট এক্সেলে গিয়ে আমরা সেটা পারি। এর জন্য আমাদেরকে জানতে হবে আগে যে উপরে ABCD এগুলোর কাজ কি, বাম পাশে 1 2 3 এগুলোর কাজ কি, এবং ঘরগুলোর কাজ কি। এর পূর্বে দেখেন নিচে বাম পাশে দেখেন লেখা আছে শীট 1, তারপরে লেখা আছে শীট 2, তারপরে লেখা আছে শীট 3। এগুলো মানে হলো এই আমার একটা প্রোগ্রামে মাইক্রোসফট একটা ফাইলের মধ্যে আমি চাইলে অনেকগুলো করে শীট নিতে পারবো, অনেকগুলো শীট নিতে পারবো। একটা শীটের মধ্যে কিন্তু আমাদের A4 সাইজ অনেকগুলো পেজ থাকে, এবং এই একটা শীটের মধ্যে প্রায় 16,000-এর মতো কলাম থাকে। এইটাকে কলাম বলা হয়, ABCD এগুলোকে কলাম বলা হয়। এবং প্রায় 20 লাখেরও অধিক রো থাকে, রো। এই যে রো গুলো আছে, রো গুলো থাকে। তাও কোথায়? একটা শীটে। একটা শীটের মধ্যে আপনি সবার নিচে চলে যায় আমরা, তখন আমরা বুঝতে পারবো। দেখেন প্রায় 10,48,576, 10,48,576টা কি আছে দেখেন, রো আছে। রো আছে। 48,576টা রো আছে। আমি সর্বশেষ রোতে আসছি, শীট 1-এ। এভাবে প্রতিটা শীটের মধ্যে এভাবে 10 লক্ষেরও অধিক কি থাকে, রো থাকে। তাহলে আপনি প্রায় 10 লক্ষ ডাটা আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। 10 লক্ষ স্টুডেন্টদের তথ্যগুলো কি করতে পারবেন, এখানে শীট 1-এ এন্ট্রি করতে পারবেন। আপনার লাইফ শেষ হয়ে যাবে, আপনার 10 লক্ষ স্টুডেন্ট কখনো হবে না, হবে না। এভাবে আসেন ABCD এগুলোকে বলা হয় কলাম। এভাবে প্রায় 16,000 কলাম আছে। আপনি 16,000 কলাম শেষ করতে পারবেন। এই 16,000 কলাম আপনার যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন। এখন আসেন
এই কলামগুলো কাজ কি, রোগুলো কাজ কি, এর পূর্বে আমাদেরকে একটা ড্রয়িং করতে হবে। ড্রয়িং করে আমি আপনাদেরকে একটা বুঝাই আগে। যেমন আমরা একটা টেক্সট বক্স নিলাম, এই দেখেন একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে এটা আমার একটা রো, এটা আমার একটা লাইন। এই লাইনের মধ্যে আমি যদি আরো কিছু লাইন টানতে চাই, যেন আমি এইভাবে লাইন টানতে চাই, এটাকে বলা হয় রো বলা হয়। আমি দেখেন আবার ছোট ছোট ঘর টানতে চাই, এগুলোকে বলা হয় সেল। যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি যখন এইভাবে আপনি এবিসিডি ধরবেন তখন আপনাকে বলতে হবে যেটা কলম। যখন ডান থেকে বাম দিকে যাবেন তখন আপনাকে ধরতে হবে এটাকে রো। আর যখন সেল ধরবেন তখন আপনাকে ধরতে হবে দুইটি সমন্বিত। অর্থাৎ আপনি যখন একটা হিসাব বের করবেন তখন দেখেন আমার এখানে দেখেন এই যে বির মধ্যে যে কালারটা আছে অরেঞ্জ কালার, ঠিক বাম পাশে ওয়ানের মধ্যে কিন্তু অরেঞ্জ কালার আছে। এই দুইটির মধ্যে কিন্তু অরেঞ্জ কালার, অন্য কোনটার মধ্যে নাই, আছে? নাই। এখন দেখেন কোনটা কোনটা আছে। CR4 C4 আছে। এখন দেখেন কোথায় আছে। এখন D6 দেখেন, F7 এখন দেখেন একটা কলাম আর একটা রো এভাবে এভাবে বাড়িয়ে যেতেছে। হ্যাঁ, দুটি সমন্বিত সেলটা হিসাব করা হয় কি হিসেবে? এই সেলটা মূলত কত নাম্বার কলামে আছে, কত নাম্বার রোতে আছে, এটা আপনাকে বুঝাইতে হবে। আপনি যেমন একটা হিসাব করবেন, আপনি যখন ক্যালকুলেটর হিসাব করেন তখন আপনাকে যদি 25 প্লাস 75 যোগ করতে হয় তাহলে আপনাকে কি করতে হয় বলেন? আপনি যখন ক্যালকুলেটরে যোগ করবেন 25 আর 75 সমান সমান বসাইতে হয়। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেটর হিসাবটা করবেন, কিভাবে বলেন দেখি? 25 যোগ 75 সমান সমান। হ্যাঁ, মানে গুড। তাহলে আপনাকে সমান সমান। দিতে হবে 25 যোগ 75 এরপর গিয়ে সমান সমান, তাই না? জি আচ্ছা, তাহলে আমি এই 25টাকে এখানে অ্যাড করলাম, এখানে প্লাস দিলাম। এখন দেখেন আপনি যখন 25 প্রথমে 25 এন্ট্রি করেন, তারপর কত করেন প্লাস, যোগ। তারপরে 75, জি। এরপরে গিয়ে যখন সমান সমান দেন তখন আপনার ফলাফল কত আসে? 100 আসে। এখন দেখেন ঘটনাক্রমে আপনি যদি এখানে এখন যদি ব্যবহার করেন 10, প্লিজ আওয়াজ করবেন না, আমি আপনাদের সবকিছু অন করে রেখেছি কথা বলার জন্য, আপনাদের সাউন্ড শোনার জন্য না, খেয়াল করবেন। তাহলে আমি এখানে যখন 10, আমি যখন এখানে 10টা এন্ট্রি করলাম তখন কিন্তু আমার এখানে অটোমেটিকলি মাইনাস হওয়ার কথা, কি বলেন? জি অর্থাৎ আমি যদি 10 প্লাস 75 যোগ করি তাহলে আমার এখানে কত হওয়ার কথা? 85, কি বলেন? 85 85। জি জি এখন দেখেন আপনাকে কি কেন সে নির্ভুল করে, অর্থাৎ আপনার কাজগুলোকে সে কিভাবে আপনাকে অল্প সময় সারতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন আপনি প্রথমে এন্ট্রি করেছিলেন 25, এরপরে প্লাস, এরপর 75, এরপরে যখন প্লাস, এরপরে 75, এরপর আপনি সমান সমান দিয়েছেন, ফলে আপনার ফলাফল আসছে 100। ঠিক, কিন্তু যখন আপনি
ঘটনাক্রমে আপনি 25-এর জায়গায় আপনাকে আর 15 মাইনাস করতে হবে। মাইনাস করে এখানে 15 25 হওয়ার কথা ছিল না, মূলত এখানে হওয়ার কথা ছিল 10। তাহলে আপনাকে নতুন করে আবার হিসাব করার প্রয়োজন আছে কিনা? আছে? আছে। অবশ্যই আছে। যেহেতু আপনার 10 প্লাস 75, আপনি আপনার নিয়ম অনুযায়ী আপনাকে হিসাবটা করতে হবে, আগেরটা কেটে নতুন করে বসাইতে হবে। কিন্তু একটা জিনিস দেখেন, আমি এখানে হিসাব করলাম 25, এখানে 25 দিলাম, এখানে আমি একটা প্লাস দিলাম, এবং এখানে আমি ব্যবহার করলাম 75, এখানে আমি ব্যবহার করলাম ইকুয়ালস সমান। এখানে আমি আমার একটা সূত্রের মাধ্যমে আমি ফলাফলটা তৈরি করতে চাই। এর জন্য আমি আপনাদেরকে সূত্রটা বলছি না, আগে দেখেন। আমি এখানে যে করলাম F7 প্লাস H7, এখানে আমার ফলাফল কত আসছে? 100 একটু ভালো করে দেখবেন, একটু ভেজাল মনে হবে কিন্তু খুব সহজ। আমি আমারটাকে কালার করে নিলাম, আর আপনাদের কালার, আপনাদের গুলোকে ব্ল্যাক রাখলাম, তার মধ্যে থেকে উপরটাকে ভিন্ন কালার করলাম। খেয়াল করেন, এটা 25 75 ফলাফল হয়েছে 100, কিন্তু আমরা এটা যখন ঘটনাক্রমে 10 করলাম, এবং এটাকে নতুন করে আমার যোগ দেওয়ার প্রয়োজন আছে, তার মানে হবে কত? 85। তাহলে আমাকে এখানে 85 লিখেও দিতে হবে, তাই না? এখানে যেমন ফলাফলটা এনেছি 100, এখানে আমরা টেনেছিলাম 85, কিন্তু আমি এখানের মধ্যে কোনো ধরনের যোগ টানি নেই, আমি একটা সূত্র ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? সূত্র। এখন যদি আপনি বলেন এখানে 25 হবে না, এখানে 10 হবে বা 5 হবে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 5। খেয়াল করেন, আমি কিন্তু 5 ব্যবহার করলাম, আর কিছু করি নাই। আমি এখন কিবোর্ড থেকে শুধুমাত্র এন্টার বাটন প্রেস করব, ফলে আমার 100 জায়গায় কি হচ্ছে দেখেন। কি হয়েছে? 80 আমি কিন্তু এখানে যোগ টেনেছিলাম না স্যার, জি না। অটোমেটিক হয়ে গেছে। পূর্বেরটা কিন্তু আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী যেটা ক্যালকুলেটরে করা হয় ওই সিস্টেমে করেছি। যেমন 25 ছিল 75, ফলাফল 100, আবার 10 প্লাস 75 সমান সমান 85। কিন্তু সেম সিস্টেম গুলো আমিও লিখেছি, কিন্তু ঘটনাক্রমে আমি এখানে যখন যোগফলটা টেনেছি তখন আমার একটা ভিন্ন সিস্টেম, একটা ফর্মুলা তৈরি করেছি। তো আমি এই ফর্মুলাটা বোঝানোর কারণটা হলো যে আসলে যে সে অটোমেটিকলি আপনাকে নির্ভুল কাজ করে দেয় এবং স্বল্প সময়ের ভিতরে বৃহত্তম কাজগুলো খুব সহজে সমাধান করতে পারে, এর একটা নমুনা দেখালাম আপনাদেরকে। এখন দেখেন এখানে 75 হওয়ার কথা ছিল, এখানে 65, আমি এখানে দিলাম 65, ফলে দেখেন আমার 80 জায়গায় কি হচ্ছে, কত হয়ে গেল? 70 তার মানে সে অটোমেটিকলি আপডেট হচ্ছে। কি হচ্ছে? অটোমেটিকলি আপডেট হচ্ছে। আর অটোমেটিকলি আপডেট হওয়ার দ্বারা আমার কাজটা নির্ভুল হচ্ছে, যদি আমি একটু নির্ভুল সূত্রটা তৈরি করতে পারি। ওকে? জি স্যার। আচ্ছা, ওকে। দেখেন এই কাজটা সে কিভাবে সমাধান করতে পারে, এটা আপনাকে বুঝতে হবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। পারবেন? পারবেন না। যেমন এটা আপনার একটা বাসা আছে, আপনার একটা কি আছে? বাসা আছে। কি আছে বলেন? বাসা আছে। বাসার মধ্যে রুম আছে আপনার 6টা। কয়টা? আমি বুঝাইতে পারি নাই। একটা বাসার নাম হলো G2, আর একটা বাসার নাম হলো G3। একটা বাসার নাম কি? কেমনে বুঝলাম G2? কিভাবে বুঝলাম বলেন দেখি? কলম আছে টুর। যেখানে লিখছি সেখানে মনে রাখতে হবে, যখন আমরা কোনো সেলের ইয়ে দেখবো, অর্থাৎ তার গুণন ইয়েটা দেখবো যে মূলত সে কোন জায়গায় আছে, তখন আমরা ফলো করব সবসময় কলাম প্লাস রো। যেটাতে মার্ক করা আছে সেটা কালার হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে আমাদের এই যে 1টা আছে G2 ঘর, আর 5টা আছে G3 ঘরে। এটা হলো আমাদের 6টা ঘর। আপনার বাড়ির মধ্যে কয়টা ঘর আছে? বাড়ির মধ্যে কয়টা ঘর আছে? 6টা ঘর। 6টা ঘর। 6টা ঘর নিলেন অথবা 6টা গোডাউন নিলেন। আপনার দোকানে 6টা গোডাউন আছে, সেই 6টা গোডাউনের মধ্যে কোন ঘরে কয়টা আপনার পণ্য আছে, কোন ঘরে কয়টা পণ্য আছে সেটা আপনি জানতে চান। তাহলে আপনি যেমন আপনার G2 ঘরের মধ্যে 12টি আপনার পণ্য আছে, H2 ঘরের মধ্যে আছে 2টি,
i2 ঘরের মধ্যে আছে 3টি, তাহলে সে এখানে সমান সমান ফলাফলটা আপনি যদি টানেন, এক্সেল এর ক্ষেত্রে যে কোনো ফলাফল বের করার জন্য প্রথমেই সমান সমান দিতে হবে। আপনারা ক্যালকুলেটরে যখন হিসাব করেন তখন হিসাবটা সর্বশেষে সমান সমান চিহ্ন দেন, তাই না? জি জি কিন্তু এক্সেলে কোনো ফলাফল যদি বের করতে চান, প্রথম সূত্রই হলো, প্রথম শর্ত হলো ইকুয়ালসি দেওয়া, অর্থাৎ সমান সমান দেওয়া। এরপর আপনি টাইপ করেন যেমন 12 প্লাস 2 প্লাস 3 ইন্টার। আমি কিন্তু যোগ করলাম, কি করলাম? যোগ করলাম। 12 সাথে 2 যোগ করলে 14, 14 সাথে 3 যোগ করলে 17, ফলাফল আসছে? 17 জি। আসছে। তাহলে আমি যখন এইভাবে যোগ করব আমার যোগফল হয়ে যাবে কিনা? জি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ঘটনাক্রমে আমার 12 থেকে মাইনাস গেল 5, মানে আমার 5টা পণ্য মাইনাস হয়ে গেল, তাহলে আমার যোগফল কত থাকার কথা? 10 10 থাকার কথা, কিন্তু আমার এখানে 17ই আছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমি কিন্তু ঘর উল্লেখ করি নাই। ফলাফল যখনটা আমরা টেনেছিলাম তখন কি করি নাই? ঘর উল্লেখ করি নাই, আমরা ম্যান উল্লেখ করছি। কি উল্লেখ করছি? ম্যান। যে পণ্য। 5 জন 2 জন 3 জন এভাবে উল্লেখ করেছি। কিন্তু এভাবে উল্লেখ না করে যদি আমরা ঘর উল্লেখ করতাম, তাহলে ওই ঘরের ভিতরে কি ঢুকলো কি আসলো অটোমেটিকলি আপডেট হবে। তবে আপডেট হবে, তবে কি হবে? আপডেট হবে যদি আপনি ঘরকে মার্ক করেন। তাহলে আমাদের যেই কোনো ফলাফল বের করার জন্য কি মার্ক করতে হবে? ঘর। ঘর। এই জিনিসটা ঘর। বোঝানোর জন্য আপনাদেরকে এটা বুঝালাম যে যেই কোনো সূত্র যদি আপনি বের করতে চান, যে কোনো ফলাফল বের করতে চান, তবে অবশ্যই আপনাকে খেলতে হবে ঘর নিয়ে, কোনো ম্যান নিয়ে না। তাহলে আপনি ম্যান নিয়ে যদি খেলতে হয় তাহলে আপনি ক্যালকুলেটর হিসাব করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজটা করতে পারেন। তাহলে এক্সেলে কেন আসলেন? এক্সেলে আসার কারণটা হলো এটা যে আমি আপডেট কাজ করব। আমি কি করব? আপডেট কাজ করব। তাহলে আপডেট কাজ করার জন্য আমাকে আপডেট চিন্তা ফিকির করতে হবে। আর আপডেট চিন্তা ফিকির হলো এটাই, আমাকে ম্যান ধরা যাবে না, আমাকে ধরতে হবে ঘর, আমার গোডাউন। আমার গোডাউনকে যখন মার্ক করে দেব তখন ওই গোডাউনের ভিতরে কি ঢুকলো কি বের হলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সূত্রের বেলায় তাহলে ঘরকে হিসাব করিয়ে তাহলে প্লাস করতে হবে, আমাদের মানে যাই কাজ হবে, আমাদের যাই কাজ হবে সবকিছু হবে সব ঘরে। সূত্রভিত্তিক, ঘর ভিত্তিক। ঘরকে ধরে। সবকিছু কি হবে? জি। ঘর ভিত্তিক হবে। তাহলে আমরা ঘর এখন ভিত্তিক। থেকে আর কোনো ধরনের কি করবো না, এক্সেলে 5 2 3 এভাবে যোগ করবো না। এখন দেখেন আমি যদি এখানে ঘর উল্লেখ করি, একটু ফলো করেন। আমি এখানে 12 জায়গায় ব্যবহার করলাম, 12 জায়গায় আমি ব্যবহার করলাম G2, 2 এর জায়গায় ব্যবহার করলাম H2, 3 এর জায়গায় ব্যবহার করলাম I2 ইন্টার। কত আসলো? আমি কিন্তু যোগটা নিই নাই, আমি কিন্তু ঘর উল্লেখ করেছি, তাই না? 10 আমি এখন জি। কিন্তু 5 এর জায়গায় 15 ব্যবহার করলাম, এখন দেন কি আসছে দেখেন তো? 20 আসছে। 20 আমি 2 এর জায়গায় ব্যবহার করলাম 18, এখন দেখেন তো কি আসছে? 34 আমি 3 এর জায়গায় ব্যবহার করলাম 1, এখন কি আসছে? 34 আচ্ছা, তাহলে এই যে আমার আপডেট হচ্ছে কিনা? জি হচ্ছে। আপডেট হওয়ার পেছনের কারণটা কি? ঘর ঘর। ঘর হিসাব করার জন্য। তাহলে সবকিছু ক্লিয়ার আপনারা? জি স্যার আচ্ছা, আমি এখানে প্লাস প্লাস করার কারণটা কি? যোগ। ঘরগুলো যোগ আছে। এটা কি যোগ? ঘর যোগ করা হয়েছে। ঘর যোগ করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমি G2 মাইনাস H2, G2 মাইনাস H2 H2, এরপর আমি এন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন কি আসছে? -2 -2। তার মানে আমার ওই ঘরের মধ্যে নাই, কিন্তু আমি কিন্তু এটাকে মাইনাস করে বসে আছি। তাহলে আপনাকে সে দেখালো কি না মাইনাস? আগে মাইনাস দিয়ে কি বোঝালো? যে দুটি শর্ট, দুটি কি শর্ট। অতিরিক্ত। যেমন আমি এখানে ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম 25, এখন দেখেন কি আসছে? 8 8 কি আসলে দেখেন, আমি আপনাকে বুঝাই। 25 থেকে যদি আমি খুব সিম্পল বুঝাই আপনি আপনাদেরকে, যেমন এখানে ব্যবহার করলাম 10, এখানে ব্যবহার করলাম 8। এখন দেখেন আমার 10 থেকে আমার 8 মাইনাস যাবে, এটার সাথে বাকি যেটা থাকবে তার সাথে প্লাস হবে এটা। তাহলে আমার জি। থাকে কয়টা? 3। যেমন 10 থেকে যদি আমার 8 বাদ যায় থাকে কয়টা?
দুই দুই দুইয়ের সাথে আমার কি যোগ হয়েছে এক যোগ হয়েছে যোগ এক, হয়েছে। তাহলে এক, কি আসছে 3 তিন 3 আসছে। তো এইভাবে আপনাকে সূত্রগুলো চেঞ্জ করতে হবে, এটাই সূত্র, এগুলোই স্যার, সূত্র। সরল অঙ্কের মতো আগে যে বন্ধনী আসবে সে বন্ধনী কাজটা আগে হবে, এইভাবে এইভাবে হয়ে যাবে। রাইট, হ্যাঁ ঠিক, এগুলো কি সূত্র, এই সূত্রটাই আপনাকে আয়ত্ত করতে হবে। আপনি সূত্র চেঞ্জ করবেন, যত বেশি চেঞ্জ করবেন পরিবর্তন করবেন মাথা আপনার ক্লিয়ার হবে। আমি আপনাকে একটা স্যাম্পল দেখালাম, এখানে কিন্তু একসাথে কিছুক্ষণ আগে কাজ করেছিলাম মাত্র যোগ 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 করে। এখন কিন্তু আমরা দুইটা সূত্র ব্যবহার করেছি, একটা করেছি যোগ, একটা করেছি মাইনাস, তাই না? জি আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমি এইটাকে যেমন মাইনাস করেছি না, এটাকে আমি ভাগ করব। এন্টার। 10টাকে ভাগ দিল, 10টাকে কি করলো, 10টাকে ভাগ দিল 8-এ, তাহলে যা হয় তার সাথে 1 যোগ করে এখানে যোগ হয়ে গেল। 25 আপনাকে এভাবে গুণন করতে হবে, এভাবে করতে হবে। যখন আমি এখানে ভাগ না দিয়ে আমি G2 এর সাথে H2 গুণন দিলাম এবং আমি I2 থেকে কেটে দিলাম, I2 এর ফলাফল আমি আনতে চাই না, শুধুমাত্র G2 আর H2 এর কাজ করতে চাই। G2 এর সাথে H2 আমি কি করলাম, গুণন দিলাম, মাঝখানে আমি গুণনটা চিহ্নটা দিলাম, এন্টার বাটন প্রেস করলাম, তাহলে 8 দশম কি হলো, 80 80 হলো। তাহলে আপনি ভাগ করতে চাইলে ভাগ করতে পারবেন কিনা? জি তাহলে ভাগ যদি করেন কোন ঘর থেকে কোন ঘর করবেন সেটা উল্লেখ করতে হবে এভাবে। যদি গুণ পূরণ যদি করতে চান তাহলে কোন ঘর থেকে কোন ঘরের সাথে কোন ঘর পূরণ করবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এভাবে। যদি মাইনাস করতে চান কোন ঘর থেকে কোন ঘর মাইনাস করবেন সেটা মাইনাস করতে হবে, সূত্র ব্যবহার করতে হবে এভাবে। এভাবে যদি ভাগ করতে চান কোন ঘরের সাথে কোন ঘরটা ভাগ করবেন সেই সূত্রটা এই সিস্টেম হবে। শুধুমাত্র মাঝখানে এই কোডটা বসবে, আগে পরে ঘর, আর শুরুতে বসবে ইকুয়ালসি, ইকুয়ালসি বসাটা বাধ্যতামূলক, না হলে সে ফলাফলটা আসবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার এবার আসুন, তাহলে তো আপনারা মোটামুটি পারবেন, এখন তার আপনাদের শেখানোর কিছু নেই, এখন নিজেরাই তো আপনারা সবকিছু করতে পারবেন, পারবেন কিনা? জি স্যার যতটুকু বলেছেন অতটুকু পারবেন ইনশাল্লাহ যতটুকু বুঝিয়েছি ততটুকু কিন্তু আপনাদের মাথায় যদি কাজ করে তবে মনে রাখেন সবগুলো কাজ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের ধাপ স্টেপটা হলো এমন যে আমি আপনাকে আজকে ছোট্ট একটা প্রজেক্ট শেখাবো, এই প্রজেক্টটার সাথে রিলেটেড আপডেট প্রজেক্ট হবে। আগামী ক্লাসে যেটা হবে এটা এর থেকে একটা আপডেট, তারপর ক্লাসে যেটা হবে সেটা তার থেকে একটা আপডেট, এইভাবে আপডেট হতে থাকবে যত, কেননা আপনাকে যদি আমি আপডেট আজকে শিখে ফেলি তাহলে কিন্তু আপনার মাথায় কিছু কাজ করবে না, বলবেন যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম শুধুমাত্র আমি জয়েন হয়ে বসে থাকবো আর মানে আমি ঘুমিয়ে গেছি, আমি আছি কি নাই সেটা জানি না, প্রেজেন্ট দেখে দিলাম অ্যাটেন্ডেন্স, অনেকটা হবে এমন। আসলে এমন হলে চলবে না, বরং এটা কিন্তু খুব মজাদার একটা সফটওয়্যার, গেমের মতো, জি জি গেমের মতো। যদি আপনি বোঝেন জি জি খুব মজা পাবেন, যদি না বোঝেন আপনার কাছে বিরক্ত লাগবে। জি এখন দেখেন আমরা একটা প্রজেক্ট করব, সে প্রজেক্টটা হলো এক্সাম্পল ছোট্ট একটা প্রজেক্ট করব, অর্থাৎ যেমন আমরা একটা ক্যাশ মেমো তৈরি করব, ইনভয়েস। যেমন আপনার একটা লাইব্রেরি আছে, কি আছে আপনার একটা লাইব্রেরি, অথবা আপনার একটা কম্পিউটার অ্যাক্সেসরিজ এর একটা দোকান আছে বা শোরুম আছে যেখান থেকে খুচরা বা পাইকাররা এসে আপনার থেকে পাইকারি নিয়ে যায়। তাহলে ওই ইনভয়েসটা আপনি কিভাবে তৈরি করবেন? যে কাজটা আপনি হাতে কলমে করতেন ক্যাশ মেমোতে, সেই কাজটা আপনি এক্সেল প্রোগ্রামে কিভাবে করবেন? যদিও বা এখন সকলেই যারাই কম্পিউটারে কাজগুলো করে তাদের নিজস্বভাবে সফটওয়্যার তৈরি করা আছে, একটা সময় ছিল না তারা তখন এক্সেলের মাধ্যমে কাজগুলো করতেন, কিন্তু এখন যেহেতু আপডেট সকলের নিজস্ব সফটওয়্যার আছে যার কারণে এত ভেজালে তারা যায় না, শুধু কোডিং মেশিনে কোডটা টাইপ করলেই টাকার অঙ্ক টঙ্ক সবকিছু চলে আসে তাদের। বলার ইয়ে হলো এটা যে আমি কিভাবে একটা ইনভয়েস তৈরি করব, ছোট্ট একটা ইনভয়েস। এর জন্য আমরা প্রথমে তৈরি করে নিলাম আইটেমস, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট,
আইটেমস এর মধ্যে লিখে নিলেন আপনি কি লিখতে চাচ্ছেন। যেমন আমরা এখানে লিখলাম এখানে বুখারী, আমরা যখন এন্টার বাটন প্রেস করব আমাদের সেল পয়েন্টারটা অটোমেটিক্যালি পরবর্তী সেলে চলে যাবে। সেল পয়েন্টারটা অটোমেটিক্যালি কোথায় যাবে? পরবর্তী ঘরে চলে যাবে। পরবর্তী ঘর বলতে নিচে বোঝানো হয়। এখানে আপনি লিখলেন এখন দেখেন আমাদের আইটেমসের জায়গা যে পরিমাণ, কিন্তু আমাদের বুখারীর শব্দটা কিন্তু অনেক বড়, অর্থাৎ আমাদের আইটেমস থেকে কিন্তু অনেক বড়, সেই হিসেবে আমাদের কিন্তু ঘরটা কিন্তু ছোট, তাই না? জি স্যার। তাহলে আমার এখানে আমার যেই পরিমাণ ঘর আমার জন্য বরাদ্দ করা আছে অটোমেটিকলি ওই পরিমাণ জায়গার মধ্যে আমার লেখাগুলো থাকবে, বাকিটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এই ঘরটাকে বড় করতে হবে। ঘরটাকে বড় করার সিস্টেম দুটি, যেই কোনো কলাম অথবা রো, যদি আমরা বড় ছোট করতে চাই, যদি কলাম বড় ছোট করতে চাই তাহলে কলামের যে ABCD গুলো আছে প্রতিটা ABCDর মিডল একটা দাগ আছে, রেখা আছে। সেই রেখার মধ্যে যখন কার্সরটাকে নিয়ে যাবেন, মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবেন, তখন কিন্তু একটা লেফট রাইটের একটা অ্যারো চিহ্ন আসবে, চিত্র আসবে। সেখানে ক্লিক করে ধরে এবার ডান দিকে টান দিবেন, যতটুকু পরিমাণ বড় করা প্রয়োজন হবে ততটুকু পরিমাণ আপনি ড্র্যাগ করবেন, তখন আপনার ঘরটা বড় হয়ে যাবে। এটা হলো একটা সিস্টেম, এটা হলো কলামের ক্ষেত্রে। আর যদি রো বড় করতে চান তাহলে 1 2 3 প্রতিটা 1 2 3 মিডলে একটা করে রেখা থাকে। সেই রেখার মধ্যে যখন মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবেন আপ ডাউন অ্যারো চিহ্ন আসবে, তখন আপনি ক্লিক করে ধরে উপর নিচে আপ ডাউন করবেন, তখনই আপনার সেই রোটা বড় ছোট হবে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আপনি যদি কোনো লিখে ফেলেন, লেখার পরেই আপনি কম্পিউটার নিজে বুঝে ফেলবে যে আমার এই ঘরটা এই পরিমাণ বড় করার প্রয়োজন। তাহলে কম্পিউটার বুঝতে পেরেছে, তবে তাকে যদি কমান্ড না করেন তাহলে সে এই পরিমাণ বড় করবে না। কমান্ড করার জন্য তাকে A এবং B এর যে মিডলে যে রেখাগুলো আছে রেখার মধ্যে ডাবল ক্লিক করবেন। যখনই ডাবল ক্লিক করবেন তখনই ওই লাইনের মধ্যে, অর্থাৎ ওই কলামের মধ্যে সর্বোচ্চ যে লাইনটা আছে ওই পরিমাণ বড় হয়ে যাবে অটোমেটিকলি। ক্লিয়ার? যে পরিমাণ জায়গা তার দরকার সে পরিমাণ নিয়ে নিবে। যে পরিমাণ দরকার সে পরিমাণ সে নিয়ে ফেলবে যদি আপনি সেখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করি। আচ্ছা, এবার আসেন এভাবে আপনি প্রতিটা কি করবেন, নামগুলো লিখে ফেলেন। এভাবে আপনার পার্টি যখন কোন পণ্যগুলো নেবে, প্রথম আপনার কাজ হলো পণ্যগুলো কি করে ফেলা, এন্ট্রি করে ফেলা। এন্ট্রি করার পরে পণ্যটা কয়টা নেবে, যেমন বুখারীর মতন নেবে, বুখারীর মতন ধরেন 2 সেট নেবে। এক্সাম্পল আমরা এখানে নিলাম 2 সেট, 2 লিখলাম। এরপর আসেন মুসলিম, সে কয়টা নেবে, এখানে ধরেন 5 সেট নেবে। কায়দা কয়টা নেবে, কায়দা নেবে ধরেন 100 পিস। কোরআন শরীফ কয়টা নেবে, 24টা। উর্দু কয়টা নেবে, 50টা। আম্পার কয়টা নেবে, 30টা। পেন্সিল কয়টা নেবে, 120টা। পেন ব্ল্যাক কয়টা নেবে, 80টা। হার্ডবোর্ড কয়টা নেবে, 40টা। এভাবে আপনার কাজ হলো প্রথমে যে কোন কি নিবে এবং কত পিস নিবে। এরপর আপনার কাজ কি, প্রাইস। আপনি প্রাইসটাকে লিখবেন। যদি আপনার প্রাইসটা পূর্ব থেকে লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি লেখা না থাকে অবশ্যই আপনার মাথায় থাকবে। এটা হলো সেম আপনি হাতে যে কাজটা করতেন
সেই কাজটা কম্পিউটার করবেন। শুধুমাত্র অতিরিক্ত যে কাজটা, যেটা ক্যালকুলেটর ব্যবহার করা প্রয়োজন হয়, সেই কাজটা কম্পিউটার আপনাকে করে দেবে, আর কিছু না। বাকি সব কাজ আপনাকে করতে হবে। প্রাইসটা লিখেন বুখারীর মতন, যেমন এটা হলো 5,500 টাকা পার সেট। মুসলিম ধরেন 3,500 টাকা পার সেট। কায়দা ধরেন 3 টাকা 50 পয়সা করে। কোরআন শরীফ ধরেন 95 টাকা করে। উর্দু কায়দা ধরেন 8 টাকা করে। আম্মাপাড়া ধরেন 22 টাকা করে। পেন্সিল ধরেন 2 টাকা 75 পয়সা করে। পেন ব্ল্যাক ধরেন 2 টাকা 80 পয়সা। হার্ডবোর্ড ধরেন 45 টাকা। এখন দেখেন, আপনার আইটেম লিখলেন, কোয়ান্টিটি লিখলেন, প্রাইস লিখলেন। এখন আপনার কাজ হলো টোটাল, অর্থাৎ বুখারী 2 সেট যদি নেয়, প্রতি সেট যদি 5,500 টাকা করে হয়, তাহলে টোটাল কত টাকা হয়? এই টোটালটা বের করার জন্য প্রথমে টাইপ করতে হবে ইকুয়াল সি, এরপর টাইপ করতে হবে কি সেটা আপনারা বলেন। আমাদের ঘর ঘর B2 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 প্লাস Plus সি C2 C2 B2 প্লাস B2 plus C2 বুঝে বলতেছেন? আপনার তো ম্যানেজার বানানো যাবে না। ম্যানেজার বানালে তো আপনি গুণ। লাইব্রেরি 12টা বাজাবেন। in গুণ গুণ ব্যবহার করতে হবে। গুণন করতে হবে। আপনি তো এখানে গুণন। পার্টি 2 সেট নেবে, 2 সেট নেবে 5,500 টাকা করে হলে গুণন কত হয় সেটা আপনাকে গুণন করতে হবে। B2 B2 into C2 গুড, B2 into C2। এরপর আপনাকে টাইপ করতে হবে ইন্টার বাটন। তাহলে কত আসলো? 11,000 টাকা। এই কাজটা আপনাকে ক্যালকুলেটর করা লাগতো, সেটা এখন আর ক্যালকুলেটর করা লাগবে না, এইভাবে আপনাকে টাইপ করতে হবে। এখন দেখেন এই পরেরটা বলেন। B3 into C3. ইকুয়াল সি দিতে হবে না আগে? equals হ্যাঁ বলেন, B3 B3 into C3. into C3 into enter হ্যাঁ, তারপর বলেন C4 into ইকুয়াল সি বলতে হবে। ইকুয়াল সি equal to B4 B4 into C4। ইন্টু তারপর বলেন B4 into C into equal to B5 C5 enter তারপর বলেন equal equal to BC into CC এখন দেখেন, enter তাহলে আপনারা তো মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এইভাবে আপনারা কি করবেন, সবগুলো এভাবে টেনে ফেলবেন। সবগুলো কি করে ফেলবেন, এখানে এভাবে টেনে ফেলবেন। জি ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আসবে টোটাল। এই পর্যন্ত কি আসবে? টোটাল আসবে। total টোটাল আসার পরে গিয়ে, অর্থাৎ এই পর্যন্ত আসবে গুণন হিসাবে, তারপরে গিয়ে সবার নিচে গ্রাউন্ড টোটাল আসবে, অর্থাৎ টোটাল বিল কত। এটা হলো তো কোন বই কত টাকা আসছে টোটাল, আর সবার নিচে আসবে গ্রাউন্ড টোটাল, অর্থাৎ সর্বমোট কত টাকা তার বিল আসছে, অর্থাৎ সে কত টাকা পেমেন্ট করবে আপনাকে, টাকা দিবে কত টাকা। তাহলে এটা টোটাল একটা লাগবে কিনা? জি স্যার আচ্ছা, টোটাল লাগার আগে আপনারা আগে ম্যাজিকটা দেখেন। যে লাগবে। ম্যাজিকটা হলো, যেমন আমাদের ফলাফল বের করতে হবে, এটা সবার উপরে জি। ঘরটা আমরা সুন্দরভাবে ফলাফলটা খুব ঠান্ডা মেজাজে ফলাফলটা বের করব, অর্থাৎ সমান সমান টাইপ করব, তারপর B2 into C2 এন্টার। C2 যখন আমার ফলাফলটা চলে আসলো 11,500, এবার আমি ফর্মুলা যেটা দেখবো সেটা কারেক্ট যদি থাকে, এরপর আমার কাজ কি দেখেন, সেল পয়েন্টারের একটা কোন একটা মাথায় দেখবেন একটা ডট চিহ্ন আছে, ডট আছে কিনা দেখেন তো। আছে আছে কোন পাশে? জি। ডান পাশে উপরে? জি আছে একদম ডান পাশে নিচে ডান পাশের নিচে? ডান পাশের নিচে নিচে। আমি একটু জি, বড় জি। করে দেখাই আপনাদেরকে, দেখেন ডান পাশের জি, নিচে। জি। জি ডান পাশে নিচে ঠিক ওখানে যখন ডটের উপরে মাউস পয়েন্টারটাকে নিয়ে যাবেন, তখন একটা ব্ল্যাক প্লাস আসবে। কি আসবে? black plus Yes. যখন ব্ল্যাক প্লাস আসবে, জি স্যার তখন আপনি ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে কি করবেন? ধরে রাখবো
সোজা নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেবেন। এখন দেখেন প্রত্যেকের ফলাফল চলে আসছে। জি জি ম্যাজিক। Thank you, sir. তাহলে আপনার এই কাজটার মধ্যে ক্যালকুলেটর দিয়ে আপনি প্রত্যেকটা হিসাব বসাবেন, করবেন, বসাবেন, হিসাব করবেন, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সময় নষ্ট হবে, তাই না? জি স্যার। জি জি কিন্তু জি যখন জি। আপনি প্রথমটা শুধু লিখে টান দিবেন, তখন কিন্তু প্রত্যেকের ফলাফল বের হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন? দেখেন 1800। আচ্ছা 1800 দরকার নেই, আপনি এখানে আসেন। আপনি পাঁচাটা কত? উর্দু কায়দা 50 যদি নেয় 8 টাকা করে, কত টাকা আসে? 100 টাকা। 400 টাকা আসে। শূন্য। ঠিক আছে স্যার। 100 পিসে 3.5 টাকা করে, কত টাকা আসে? 50। সে কি ভুল বের করেছে না নির্ভুল বের করেছে? নির্ভুল বের আরেকটা জিনিস দেখেন, এটা তো আপনারা এখানে খুব সহজ হিসেব বলে বুঝতে পেরেছেন। 350 টাকা 3.5 টাকা করে 100 পিস দাম হয়, 50 পিস দাম 8 টাকা করে 400 টাকা হয়। আসলে ওইটা না দেখে আপনি সরাসরি ফর্মুলা বার ফলো করেন। এই হলো ফর্মুলা বার। ফর্মুলা বারে দেখেন এখানে লেখা আছে B4 ইন্টু C4, কারেক্ট কিনা দেখেন। B4 জি C4 স্যার। জি স্যার, ঠিক আছে। আসছে কিনা? ঠিক এখানে 30 এর মধ্যে দেখেন, 330 এর মধ্যে দেখেন লেখা আছে B8 ইন্টু C8, তার মানে প্রত্যেকটা ঘর B8 আপনাকে অটোমেটিক C8 লিখে জি। দিয়েছে, আপনাকে আর লিখে লাগছে না। আসছে? জি স্যার। জি ঠিক স্যার আছে। আসছে। তাহলে এইভাবে ফলাফলটা বের করতে হয়। এখন দেখেন কাস্টমার কিন্তু আপনাকে 11,000 টাকা একবার দিবে না, আবার 17,500 দিবে না, আবার 350 এবার দিবে না, আপনাকে টোটাল একসাথে টাকাটা দিবে। তাহলে টোটাল একসাথে কত টাকা আসছে সেটা Total. আপনাকে কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে যোগ হবে? যোগ যোগ করতে করতে হবে। যোগ করার একাধিক ওয়ে আছে। যোগ করা কি আছে? একাধিক সিস্টেম আছে। আপনি एग्जांपल এখানে লিখে ফেলেন টোটাল টাকা। এরপরে আপনার যোগ যে করবেন সেটা কি বি এর ঘর করবেন না সি এর ঘর করবেন? ডি এর ডি এর ঘরে যোগ করব। টাকার হ্যাঁ, ঢের ডি এর ডি এর ডি ঘর। এর ঘরে। গুড। তাহলে আমরা ডি এর ঘরে যোগ করার জন্য উপর থেকে নিচ পর্যন্ত যোগ করব। তার উপরে ঘরে কি আছে? D2 2 আছে। আর এর নিচে ঘরে কি আছে? D8 D10 ডি D11 এখন দেখেন আমি টাইপ করলাম, যোগ করা একাধিক সিস্টেম গুলো দেখেন। প্রথম সমান Equal to করলাম D2 জি। প্লাস D3 প্লাস Plus. D5 প্লাস D6 প্লাস D7 প্লাস স্যার অত D9 প্লাস স্যার অত লিখবো না। D9 প্লাস D10। ওকে, পাইছেন? সবগুলো কালার হয়েছে, মার্ক হয়েছে। জি স্যার। জি স্যার। এখন আপনি এন্টার বাটন প্রেস করেন, দেখেন কত আসছে। 3,45,000 নাকি 34,544 টাকা? জি 34,544 34 টাকা। টাকা। ভালো করে দেখেন কত টাকা বিল আসছে। 34,544 টাকা। সিস্টেম কিন্তু আমরা একটা শিখেছি মাত্র, সেটা কি প্লাস 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 দিয়ে ফর্মুলা বার খেয়াল করেন। এই যে দেখেন প্লাস প্লাস জি একটা সিস্টেম। ওকে, আরেকটা জি সিস্টেম। এখন সেকেন্ড সিস্টেম আসে। সেকেন্ড সিস্টেম হলো এটা। সেকেন্ড সিস্টেম হলো সমান 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 সমান, এরপর লিখবেন সাম, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট, D2 ক্লোন, D10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথম টাইপ করলাম সমান সমান সাম, সাম মানে যোগ করা, সামারিজ। এরপর যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটের ভিতরে প্রথম ঘর এবং শেষ ঘরটা ক্লোনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্লোন মানে হলো মধ্যবর্তী। ক্লোন মানে কি? মধ্যবর্তী। যেমন D2 এবং D10 এর মধ্যবর্তী যা আছে সবগুলো তুমি যোগ করো। কম্পিউটারকে কি বুঝালাম দেখেন, সূত্রটা ফলো করেন। ইকুয়াল সি সাম ফার্স্ট ব্র্যাকেট D2 শুরুটা, এরপর ক্লোন দিয়ে মিডল পর্যায়ে যা আছে সবগুলো, D10 মানে হলো লাস্টেরটা, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। 34,544 ছিল কিনা পূর্বেরটা? জি স্যার। জি তাহলে কয়টা সিস্টেম হলো? দুইটা এখন দেখেন দুইটা পূর্বের থেকে এই সিস্টেমটা আরো সহজ ছিল কিনা? জি স্যার। পূর্বের এটা সহজ, এটা প্লাস সহজ। প্লাস প্লাস করতে করতে অনেক সময় লাগছে কিনা? জি জি কিন্তু এটার মধ্যে এত সময় লাগে নাই, আরো সময়টা বেঁচে গেছে।
এখন দেখেন আপনাদের সময়টাকে আরো বাঁচাবো, সেটা হলো উপরে গিয়ে ডান পাশে দেখবেন অটো সাম, দেখেছেন? জি স্যার। অটো সামের জি, মধ্যে ডাবল ক্লিক করবেন, একবার ক্লিক আবার ক্লিক, চলে আসছে। ও নো। Very nice. তাহলে আরো সহজ আছে কিনা? জি জি। আচ্ছা, তাহলে আপনি একটা বিল তৈরি করলেন, ম্যাজিক একটা বিল তৈরি করলেন, সেই জি, স্যার। বিলটার প্রথমে উপরে নামগুলো কি ছিল? শিরোনাম। তো শিরোনামটাকে একটু বোল্ড করার প্রয়োজন আছে কিনা? জি জি তাই আমরা সিলেক্ট করার পর বোল্ড ক্লিক করলাম, ফলে আমার শিরোনামগুলো বোল্ড হয়ে গেল। টোটাল টাকাটা বোল্ড হওয়ার প্রয়োজন, আমি জি। টোটাল টাকাটাকে বোল্ড করলাম। এবার আপনি ফাইল থেকে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউতে দেখেন কেমন হয়েছে। দেখেন আপনার বিল হলো এটা। এটা কার বিল? কোন প্রতিষ্ঠানের বিল? কত তারিখের বিল? কোন ধরনের কি বর্ডার নেই কেন? এগুলো প্রশ্ন আছে কিনা? আছে। জি স্যার প্রশ্নের উত্তরগুলো দেখেন একটা একটা করে। প্রথমত কথা হলো এটা কোন প্রতিষ্ঠানের বিল এবং কার নামে বিল, কোন জায়গা থেকে হয়েছে, কত তারিখে হয়েছে, এর একটা উপরে নামগুলো থাকে। তাহলে উপরে নাম লেখার জন্য তো আমাদের জায়গা নেই। উপরে যে নাম লিখবো সবার উপরে ঘর তো 1 নাম্বার আছে, এর উপর তো আমাদের জায়গা নেই। তাহলে এর উপর আমাদেরকে একটা জায়গা করতে হবে, অর্থাৎ একটা রো বাড়াইতে হবে। একটা রো কি করতে হবে? বাড়াইতে হবে। বাড়াইতে হবে। এর জন্য সবার উপরে ঘরে আমরা রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট, এরপর আমরা ক্লিক করব এন্টার রো। ওকে, ফলে আমাদের উপরে একটা রো চলে আসবে। উপরে একটা রো কি হয়ে যাবে? চলে আসবে। এখন দেখেন এই রোর মধ্যে 4টা সেল আছে। কয়টা সেল? 4টা কলাম। এই 4টা কলামকে আমরা একটা বানাবো, কেননা উপরে যেহেতু সবগুলোর মিডলে আমাদের শিরোনামগুলো থাকবে। মিডলে আনার জন্য তো অবশ্যই আমাদের ঘরগুলোকে কাটতে হবে। এর জন্য আমাদেরকে সিলেক্ট করব, ক্লিক করব মার্জ এন্ড সেন্টার। তখন দেখবেন যে আমাদের 4টা ঘর একটা হয়ে যাবে। এখন দেখেন 4টা ঘর একটা হয়ে গেছে। আমি যখন আবার মার্জ এন্ড সেন্টার ক্লিক করব তখন আবার 4টা ঘর হয়ে যাবে। দেখেন, 1টা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমি 4টা ঘরকে সিলেক্ট করব, মার্জ এন্ড সেন্টার ক্লিক করব, তখন এই 4টা ঘর একত্র হয়ে যাবে। এরপর আমরা লিখবো, এখানে কি লিখবো? যেমন মাকতাবা। এখন দেখেন এই মাকতাবা কওমি, এটার নিচে আমরা আরো কিছু লিখতে চাই। তাহলে আমাদেরকে কি দিতে হবে? কার্সরটাকে নিচে নামানোর জন্য Enter. এন্টার দিতে হবে। কি দিতে হবে? Enter. কিন্তু কিছু সময় আগে আপনাদেরকে বলেছিলাম যদি আমরা এন্টার বাটন প্রেস করি তাহলে আমাদের সেল পয়েন্টারটা পরবর্তী সেলে চলে যাবে। তাহলে আমি এখানে এন্টার বাটন প্রেস করলে পরবর্তী সেলে চলে যাবে কিনা? জি তাহলে এন্টার দিলে তো আমার নিচে নামলো না। তাহলে 1 আর 2 ঘর কাটা আছে, ডাবল ক্লিক করবো স্যার। না, আপনি যত কিছুই করেন, আপনি যদি এই লাইনের নিচে যদি আরেকটা লাইন লিখতে চান অবশ্যই আপনার কার্সরটাকে নিচে নামাইতে হবে। আর নিচে নামানোর জন্য সাধারণত আমরা ওয়ার্ড প্রোগ্রামে শিখেছিলাম এন্টার বাটন, জি স্যার। কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এন্টার বাটন ঠিকই আছে, তবে এটার সাথে আরেকজনের সহযোগিতা লাগবে। আরেকজনের কি লাগবে? সহযোগিতা লাগবে। মাইক্রোসফট ওয়ার্ডে ছিলেন, আপনি একা ছিলেন। মাইক্রোসফট এক্সেল এসে আপনি আর কিন্তু একা নেই, আপনার সাথে কি হয়েছে? সঙ্গী হয়েছে। আর সঙ্গীটা হলো অল্টা। আপনি কিবোর্ড থেকে অল্টা প্লাস এন্টার বাটন ধরলেই তবে কার্সরটা ওই ঘরেই থাকবে এবং নিচে আসবে। এখানে লিখলেন আপনি বাংলা বাজার, আবার অল্টার এন্টার দিলেন, তাহলে কার্সরটা নিচে আসবে। কাস্টমার নেম, আবার অল্টার দেওয়া অথবা অ্যাড্রেস লিখলেন, অল্টার দিয়ে এন্টার দিয়ে ডেট লিখলেন। ওকে, তো যা যা লেখা লিখে ফেলবো, যেখানে যেখানে বড় করা দরকার সেখানে আমরা বড় করে ফেলবো।
এবং কালার করার প্রয়োজন হলে কালার করে নিব, বোল্ড করার প্রয়োজন হলে বোল্ড করে নিব, যা যা করে নিব আমরা সবকিছু করে নিব। করার পর আমরা এন্টার বাটন প্রেস করব। যখন আমরা এন্টার বাটন প্রেস করব তখন কিন্তু আমাদের ওই নির্দিষ্ট জায়গাটাই আছে, কিন্তু আমাদের লেখা কিন্তু প্রায় 3-4 লাইন, তাই না? তাহলে বাকি লেখাগুলো কোথায় গেছে? হাইড হয়ে গেছে। বাকি লেখাগুলোকে আনার জন্য আমাদেরকে অবশ্যই রোটাকে কি করতে হবে? বড় করতে হবে। আর রো বড় করার জন্য আমাদেরকে কি কলাম ধরতে হবে নাকি বাম পাশে 1 2 3 ধরতে হবে? বাম পাশে 1 2 3 ধরতে হবে। 1 2 3 পয়েন্টগুলোকে ধরে যতটুকু দরকার ততটুকু আমরা এবার বড় করে নেব। আর একটু বড় দরকার, আর একটু বড় করে নিলাম, ব্যাস হয়ে গেল। আমাদের একটা কাজ হয়ে গেল, কিন্তু এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো বর্ডার। আমরা একটা বর্ডার দিতে চাই। এর জন্য আমরা আমাদের যতটুকু প্রজেক্ট হয়েছে ততটুকু আমরা সিলেক্ট করব। এরপর বর্ডার থেকে আমরা অল বর্ডার ক্লিক করব। এবার আপনি ফাইল থেকে প্রিন্ট প্রিভিউতে যান। এখন দেখেন আপনি আপনার কাজটা মোটামুটি আপনার একটা ইনভয়েস হয়ে গেছে, কিন্তু এখানে একটা খুঁত আছে, সেটা হলো এই যে এখানে তো বাম পাশে কোনো লেখা নাই, তাহলে ঘরগুলো বর্ডার করে তো লাভ নেই, এটা সৌন্দর্য বহির্ভূত। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে মাইনাস করতে হবে। কখন মাইনাস করব? যখন বর্ডারটা করব। আর মাইনাস করার সিস্টেম হলো যতটুকু বর্ডার আছে ততটুকু আগে সিলেক্ট করব। যেহেতু নিচের এই পর্যন্ত নেই, তাই উপরে এই পর্যন্ত সিলেক্ট করার পরে, অর্থাৎ সবার উপরে ঘরে ক্লিক করার পরে আমরা শিফট বাটন ধরে 11তে ক্লিক করব। 11 পর্যন্ত ক্লিক করব, তাহলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল বাটন ধরে দুটি ক্লিক করব আলাদা আলাদা, শুধু নিচের দুটি ঘর কন্ট্রোল বাটন ধরে। তারপরে আমরা বর্ডারে যাব, সেখান থেকে অল বর্ডারসে ক্লিক করব। এবার দেখেন আপনি প্রিন্ট প্রিভিউ থেকে, এখন দেখেন আপনার কাজটা কমপ্লিট হয়েছে কি কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই যে আমরা আজকে যে প্রজেক্টটা করলাম, প্রজেক্ট করার আগে কিন্তু আমরা অনেক ধরনের কথা বলেছিলাম। এই কথা বলার পেছনে অবশ্যই কারণ আছে। কারণটা কি? এই প্রজেক্টটা বোঝার জন্য ওই কারণগুলো খুব জরুরি ছিল কিনা? তাহলে আমাদের কি করতে হবে? ফুল ভিডিওটা বারবার দেখতে হবে, বারবার দেখব। আমরা আজকের যে প্রজেক্টটা করেছি, অর্থাৎ বিশেষ করে এক্সেলের ক্ষেত্রে, এক্সেলের যদি গত যে ক্লাসটা ছিল সেটা যদি আপনি ভালোভাবে না বুঝেন, আজকে ক্লাসে এসে কিন্তু আপনি হিমশিম খেয়ে যাবেন, কিছু বুঝবেন না, নতুন ক্লাসটা বুঝবেন না। নতুন ক্লাসটা বোঝার জন্য পূর্ববর্তী ক্লাসগুলো সবগুলো বুঝতে হবে তাকে। যত আপনি বুঝবেন তত আপনার জন্য সহজ হবে আপডেটগুলো। এর জন্য বেশি বিষয়গুলো এগুলো বারবার দেখবেন এবং চেষ্টা করবেন। যখন বর্ডার দিয়েছেন, কাজ করেছেন, এখন ফাইলটাকে সেভ করবেন। এর জন্য আপনি চলে যান ফাইল থেকে সেভে যাওয়ার পর আপনি ফাইলটা একটা নাম দিয়ে দেন এবং লোকেশন দেখিয়ে দেন কোথায় আপনি সেভ করবেন। ডকুমেন্টে সেভ করবেন নাকি আপনার কোনো ড্রাইভে সেভ করবেন নাকি ডেস্কটপে রাখবেন, যেখানে আপনি সেভ করতে চান লোকেশনটা দেখিয়ে দিবেন। এরপর একটা নাম দিয়ে দিবেন ফাইল নেমে, কি নামে রাখতে চান, যেমন ফার্স্ট ক্লাস বা ক্লাস 1। ক্লাস 1 লিখে আপনি সেভ কমান্ডে ক্লিক করবেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট নামে সেভ হয়ে গেল। আমরা এটাকে ক্লোজ করে দেব, ফাইল থেকে ক্লোজ, ফাইলটা বন্ধ হয়ে গেল। ফাইলটা ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে যাব, এরপর আমরা লোকেশন দেখিয়ে দেব কোথায় সেভ করেছিলাম, যেমন ক্লাস 1 ফাইলটাকে সিলেক্ট করার পর ওপেন ক্লিক করব, ফাইলটা ওপেন হয়ে যাবে। এভাবে আমরা ফাইলগুলোকে ওপেন করব, ফাইল ক্লোজ করব, ফাইল সেভ করব এবং ফাইলটা ওপেন করার পর বিস্তারিত আমরা প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব। একটা কাজ শেষ, সেকেন্ড কাজ করব। অর্থাৎ যখন আমাদের শীট 1 হয়ে যাবে আমরা শীট 2 তে প্র্যাকটিস করব, যখন শীট 2 তে প্র্যাকটিস হয়ে যাবে তখন আমরা শীট 3 তে করব, যখন শীট 3 তে হয়ে যাবে এরপর আরো শীট দরকার, তাহলে আপনি স্টার্ট নিউ শীটে ক্লিক করেন। ইনসার্ট শীটে যখন ক্লিক করবেন আরেকটা শীট আসবে, আরো শীট দরকার, আরো শীট ক্লিক করবেন। এভাবে যতগুলো শীট দরকার ততগুলো আপনি শীট এবার প্র্যাকটিস করবেন। আবার চাইলে শীটগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন, শীট নাম, যেমন শীট 1 লেখা আছে তো আপনি এখানে লিখলেন ক্লাস 1, রাইট বাটন ক্লিক করবেন, রিনেম, এখানে লিখে দিলেন আপনি ক্লাস 1, ব্যাস ক্লাস 1 নামে এটা সেভ হয়ে গেল। শীট 2 তে যদি আপনি সেভ করতে চান শীট রাইট বাটন ক্লিক করবেন, রিনেম, এখানে লিখে দিলেন ক্লাস 2,
এইভাবে চাইলে শীটগুলোকে আলাদা আলাদা নাম দিতে পারবেন, তবে সকল শীটগুলো কিন্তু আপনার এই ফাইলে অন্তর্ভুক্ত, ক্লাস 1 এর অন্তর্ভুক্ত, এর ভিতরে আপনি সবগুলোই পাবেন।